আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। গতকালকে এই ক্লাসটি হওয়ার কথা ছিল, বাট বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা ক্লাসটি কন্টিনিউ করতে পারি নাই। অনেকেই ক্লাসটি করার জন্য অধীর আগ্রহে বসেছিলে এবং ক্লাসটি করেছো। তো একটু আগেই তোমাদের কিন্তু অর্থনৈতিক ক্লাস হয়েছে, আমাদের ক্লাসগুলো নিয়মিত চলছে। তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে জানাবে যে প্রতিদিন আমাদের পড়ালেখা লাইভ ক্লাসগুলো চলমান। তো তোমাদের আজকে যারা যুক্ত হয়েছো, কে কোন জায়গা থেকে দেখছো এবং আমার কথা সুন্দরভাবে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টস করে জানাবে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছো লাইভে। যারা লাইভে যুক্ত হয়েছো তোমাদেরকে পড়ালেখার পক্ষ থেকে আমি তোমাদের রাসেল স্যার স্বাগত জানাচ্ছি। এবং মারিয়া যুক্ত হয়েছে, হ্যালো মারিয়া। গত ক্লাসেও কিন্তু মারিয়া যুক্ত হয়েছিল, বাট ক্লাসটি কন্টিনিউ করতে পারে নাই, ঠিক আছে? তো যারা যুক্ত হয়েছো তোমাদেরকে আবার বলছি যে তোমরা কে কোন জায়গা থেকে লাইভটি দেখছো একটু জানাও, কারণ কমেন্টস না করলে আমাদের বাকি স্টুডেন্টরা কিন্তু যুক্ত হতে পারবে না, ঠিক আছে? তোমরা একটু কমেন্টস করে জানাও যে কে কোন জায়গা থেকে দেখছো। আজকে যে অধ্যায়টি পড়াবো সেই অধ্যায়টি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। এটা তোমাদের পরিণতির জন্য সবচেয়ে বড় অধ্যায় এবং একটার পর একটা আমরা ক্লাস করব। সেই সাথে আমরা ভিডিওগুলো কিন্তু ইউটিউবেও আমরা আপলোড করব। নুসরাত জাহান ডাবিয়ান যুক্ত হয়েছে আমাদের সাথে। নুসরাত আমাদের ডাবির স্টুডেন্ট, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে। তো বাকি যারা আছো সিলেট থেকে যুক্ত হয়েছেন মিলু, খালেদ হুসাইন মিলু, এবং বগুড়া থেকে যুক্ত হয়েছেন মারিয়া। আরও যারা যুক্ত হয়েছো কে কোন জায়গা থেকে দেখছো বলো, একটু আমরা সময় নিচ্ছি যাতে বাকিরাও যুক্ত হয়, ঠিক আছে? রাগিবুল হাসান ইশরাফ বলেছেন নোয়াখালী থেকে। নহিন যুক্ত হয়েছেন আমাদের সাথে দিনাজপুর থেকে। তো পরিণতির প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের এখানে যে টপিকটা আছে সেটা হচ্ছে সরকার কাঠামো এবং সরকারের যে অঙ্গসমূহ। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? মাহফুজ আলম মাসুম যুক্ত হয়েছে। ওকে, তো তোমরা গত ক্লাসগুলো ইকোনমিক্স ক্লাস কয়জনে করেছো দেখি। ইকোনমিক্সের ক্লাসটা কয়জনে করেছো একটু কমেন্টস করে জানাও যে কয়জনে ইকোনমিক্স ক্লাসটা করেছো। আজকে আমরা এখান থেকে বেশ কয়েকটা টপিক আলোচনা করব এবং তোমাদের কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস হবে। স্যার আজকে পুরো চ্যাপ্টার শেষ করানো হবে। মাহফুজ আলম মাসুম, এটা ক্লাসটা শেষ করতে প্রায় 9টি ক্লাস লাগে। তো আমি তোমাদের চেষ্টা করব এর ভিতরে শেষ করার জন্য, ঠিক আছে? তো একটু খেয়াল করো, আমরা অনেকগুলো টপিক আজকে আলোচনা করব। যেমন এখানে সরকার কাকে বলে, সরকারের ধরন বা ধারণা, সরকারের শ্রেণী বিভাগ, এর পাশাপাশি হচ্ছে সরকার সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিকরা কি বলেছে এবং বিশেষ করে এরিস্টটলের বিষয়ে আমরা পড়ব। পলিটিক কি জিনিস সেটাও আমরা জানবো। এর পাশাপাশি সরকারের সম্পর্কে লিকক কি বলেছে এগুলো আমরা জানবো। ডেমোক্রেসি বা গণতন্ত্র কি, কাকে বলে, গণতন্ত্রের প্রকারভেদ বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? তো প্রথমে তোমাদের কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে সরকারের কয়টি উপাদান রয়েছে। গত ক্লাসে আমি বলছিলাম যে সরকারের কয়টি উপাদান রয়েছে। সরকারের কয়টি উপাদান বলতে আমি বিভাগকেই বোঝাচ্ছি। সরকারের কয়টি বিভাগ রয়েছে, সরকারের কয়টি বিভাগ রয়েছে একটু জানাও। সরকারের কয়টি বিভাগ রয়েছে? আচ্ছা, সরকারের কয়টি বিভাগ রয়েছে? আচ্ছা, ওকে। সাবিকুন নাহার বলেছে করেছে, ঈশা মাহমুদ বলেছে করেছে। তো যারা যুক্ত হয়েছে তোমরা বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? তো সরকারের কিন্তু 3টি বিভাগ, তার একটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং কি বিচার বিভাগ। তাহলে এই যে 3টি বিভাগের কথা বলছি, তো সরকার কি আসলে, সরকার কেন বা সরকার কি? যদি আমরা একটু দেখি যে সরকার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই যে আমরা রাষ্ট্রের কথা বলছি, রাষ্ট্রের কয়টি উপাদান আছে বলো তো? রাষ্ট্রের কয়টি উপাদান আছে? রাষ্ট্রের কয়টি উপাদান আছে? 3টা বলেছে সাবিকুন নাহার বলেছেন। নিহা, এই দেখো সাবিকুন নাহার, আমি প্রশ্নটা কিন্তু একটু অন্যভাবে করেছি। আজকে প্রথমে সরকার দিয়ে শুরু করেছি, রাষ্ট্রের কথা পরে বলছি। যদিও বা প্রথমে রাষ্ট্রের কথা বলার কথা ছিল, সেই জায়গায় আমি কিন্তু রাষ্ট্রের কথাটা পরে বলেছি। রাষ্ট্রের কয়টি উপাদান আছে এখন বলো, রাষ্ট্রের কয়টি উপাদান আছে? ওকে, আগের ক্লাসটা তো অনেক ছোটো হয়েছিল। হ্যাঁ ঈশা মাহমুদ, আজকে গত ক্লাসটা আমি বাদ দিয়ে দিয়েছি, ওটা আমরা কাউন্টেই ধরছি না। আজকে আমরা আবার নতুন করে শুরু করেছি, এটা ডিটেলস ক্লাসে আমরা চলে যাব। গত ক্লাসে আমি শুধু বিগিনিংটা করেছি, তার মধ্যেই কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছিল, ঠিক আছে? 4টি উপাদান, তার একটা হচ্ছে কি জনগণ, এরপরে কি থাকে লাগে যে নির্দিষ্ট ভূখণ্ড থাকা লাগে, ভূখণ্ডের পাশাপাশি সেই ভূখণ্ডের সার্বভৌমত্ব দরকার আছে। সার্বভৌমত্ব না থাকলে কিন্তু আমরা আমাদের মতো করে কখনো সিদ্ধান্ত নিতে পারবো না রাষ্ট্রীয় বিষয়ে।
এরপরে আর একটা কি দরকার, সরকার। এই সরকারেরই মূলত তিনটি বিভাগ থাকে, তার একটা হচ্ছে আইন, শাসন এবং বিচার। আইন, শাসন এবং কি বিচার, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা বলো তো, উপদেষ্টা যারা এইবারে নির্বাচিত হয়েছে, উপদেষ্টা যে কয়জন উপদেষ্টা, ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে আসিফ নজরুল স্যার সহ নাহিদ এবং আরও যারা আছে, যে তারা কোন বিভাগে আছে বলো তো, সরকারের কোন বিভাগে আছে? এখানে তোমাদের কাছে প্রশ্নটা কিন্তু আমি করে যাচ্ছি, ঠিক আছে, প্রশ্নটা করে যাচ্ছি যে সরকারের কোন বিভাগে তারা আছে। আমি একটু বলো তো, যে যারা উপদেষ্টারা আছেন সরকারের কোন বিভাগে আছেন বলতে পারবা? একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত, কোন বিভাগে আছেন তোমরা কমেন্টস করো। ঈশা মাহমুদ বলেছে 4টি, এবং ঈশা মাহমুদ 4টি, মেহেদি হাসান 4টি, সূচনা দেব 4টি। ওকে, ভেরি গুড ভেরি গুড, তোমরা অনেক কিছুই পারো, অনেকেই ক্লাসগুলো করেছো। তোমরা যারা 26 বেস আছো তোমরা কিন্তু এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে, কারণ তোমাদের এটা শুরু। সরকারের কোন বিভাগ? তাফু দাস বলেছে শাসন বিভাগ। বাকিরা একটু বলো তো কোন বিভাগে আছে? ভাইয়া বিশেষ করেন আপনারা ছাড়া আর কারো সিভিক্স পড়ানো আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে সাবিকুন নাহার, ক্লাস করতে থাকো, আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো তৈরি করতেছি ইউটিউবে আপলোড করার জন্য। যদিও বা এই অধ্যায়টা আমরা ফেসবুকে লাইভে করব, অন্যান্য অধ্যায়গুলো ইউটিউবের মধ্যে আস্তে আস্তে ভিডিও যাবে, ঠিক আছে। আমাদের পড়ালেখা ইউটিউবে শাসন বিভাগে বলেছি। আচ্ছা, তাহলে উপদেষ্টারা শাসন বিভাগের, সরকারের শাসন বিভাগের দায়িত্বে আছে। এখন দেখো, যদি আমরা রাষ্ট্র যেটা বলছি সেটা যদি একটা বাস মনে করি, ধরো এটা একটা বাস, এটাকে আমরা মনে করতেছি এটা একটা রাষ্ট্র। আচ্ছা, এই বাসটাকে চালাইতে হবে না? চালানোর জন্য একজন কি দরকার? চালানোর জন্য একজন ড্রাইভার দরকার। তাহলে এখানে অনেক যাত্রী আছে, বসে আছে, যদি ড্রাইভার না থাকে এই বাসটা কি চলবে? চলবে না। তোমরা সেটা দেখেছো 24-এর গণ অভ্যুত্থানের পরে সরকার বা রাষ্ট্র পুরোপুরি অচল হয়ে গেছে, সব কিছু কেমন জানি স্থবির হয়ে গেছে, তাই না? সেই জায়গাটাতে উপদেষ্টারা ক্ষমতায় আসার পরে তারা কি করলেন, যে উপদেষ্টারা বললেন যে আমরা সরকার গঠন করব, এখন আমরা রাষ্ট্র চালাবো। তাহলে সরকার তারা গঠন করেছে, সেটা হয়ে গেল কি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার শাসন বিভাগের একটা অংশ বলা চলে। এবং এখানে যদি আমরা বলি যে বাসের যেমন ড্রাইভার না থাকলে বাসটা চলবে না, রাষ্ট্রেরও তেমনি সরকার না থাকলে রাষ্ট্র চলবে না। বাসকে যেমন হচ্ছে বাস ড্রাইভার যেদিকে নিয়ে যায় বাসটা সেদিকে যায়, রাষ্ট্রও ঠিক সরকার যদি রাষ্ট্রকে ভালো দিকে নিয়ে যায় তাহলে রাষ্ট্র ভালোর দিকে যাবে, সরকার যদি রাষ্ট্রকে খারাপ পথে নিয়ে যায় তাহলে রাষ্ট্র কি খারাপ দিকে যাবে। যেমন ধরো সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়, তোমরা দেখেছো না যে সরকার দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে দেশের সাধারণ জনতার উপরে যেমন একটা বিরূপ প্রভাব পড়েছে, সবগুলো সেক্টর কেন জানি একটু দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। ঠিক সেরকম সরকার যদি ভালো হতো তাহলে দেশের অবস্থাও কিন্তু ভালো হতো। তাহলে সরকার আমাদের বাস্তবিক অর্থে রাষ্ট্রের মুখপাত্র, রাষ্ট্রকে তারা যেদিকে নিয়ে যাবে রাষ্ট্র সেদিকেই পরিচালিত হবে। তাহলে সরকার একটা রাষ্ট্রের কি বলছি, মুখপাত্র বলছি। তোমরা যারা তোমাদের যাদের ক্লাস ভালো লাগে তোমরা লাইভটা শেয়ার করে নিজেদের টাইমলাইনে রাখো, ক্লাস শেষ হলে তোমরা ডিলিট করে দিও, ওকে, সমস্যা না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাস চলাকালীন তোমরা অন্তত এটা শেয়ার করে রাখো। সরকার কাকে বলে সেই বিষয়ে আমরা একটু মতামত জানতে চাই আগে, যে সরকারের যে কাঠামো আছে সরকার কাকে বলে বা সরকার কি হবে সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা আছে। রাষ্ট্রের একটি অপরিহার্য মৌলিক উপাদান বলেছে এটাকে। তাহলে রাষ্ট্রের যে 4টি উপাদান আছে সেই 4টি উপাদানের মধ্যে অপরিহার্য মৌলিক উপাদান হচ্ছে সরকার। কারণ রাষ্ট্র যেটা আমরা কল্পনা করছি এটা কল্পনা, হ্যাঁ, রাষ্ট্রটা আমাদের কি কাল্পনিক। এটা এখানে বলছে যে রাষ্ট্র একটা বিমূর্ত, বিমূর্ত মানে হচ্ছে কি কাল্পনিক, বা যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তো রাষ্ট্র আমাদের একটা কাল্পনিক, একটা নিতান্ত তথ্যগত ধারণা। এই জায়গায় এই লাইনটা মনে রাখবা, এটা পরীক্ষা এমসিকিউতে আসে, যে রাষ্ট্র একটি কি ধরনের ধারণা বা রাষ্ট্র কি ধরনের ধারণা। এটা একটা তত্ত্বগত ধারণা বা বিমূর্ত ধারণা। কেন? কারণ এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা ধরা কিংবা স্পর্শ করতে আমরা পারি না। তো সেই জায়গায় রাষ্ট্রের একটা বিমূর্ত তত্ত্বগত ধারণা, সেই রাষ্ট্রের একটা মৌলিক উপাদান হচ্ছে সরকার।
সরকার ছাড়া কখনো রাষ্ট্র হতে পারে না। অপরিহার্য মানে হচ্ছে যেটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এরকম। তো সরকারকে এখানে অপরিহার্য মৌলিক উপাদান বলেছে, তার মানে রাষ্ট্রের মধ্যে অবশ্যই সরকার থাকা লাগবে। তো বস্তুত রাষ্ট্রকে আমরা চোখে দেখতে পাই না, এই কারণে এটা একটা নিতান্ত তাত্ত্বিক বা তথ্যগত বা বিমূর্ত ধারণা। সরকার হলো রাষ্ট্রের যে বাস্তব রূপ, অর্থাৎ সরকার মূলত রাষ্ট্রের একটা বাস্তব রূপ। এটা পরীক্ষায় অনেক সময় আসে যে সরকার রাষ্ট্রের কি রূপ, একটা বাস্তব রূপ, অর্থাৎ সরকার না থাকলে রাষ্ট্রের কাঠামো টিকে থাকবে না, ঠিক আছে। ওকে, সেকেন্ড পেপার পড়ালে ভালো হতো। সেকেন্ড পেপার পড়ালে ভালো হতো এটা তো আমি জানি না, যে তোমাদের কোন পত্রে তোমাদের সমস্যা আছে সেটা আমি জানি না, এই কারণে হচ্ছে আমি তোমাদের প্রথম পেপার দিয়ে শুরু করেছি। অধ্যাপক গ্যাঠাল এই বিষয়ে বলতে গিয়ে, সরকার কাকে বলে সে বিষয়ে বলতে গিয়ে যেটা বলেছে, আপনার ক্লাস দেখছি লাইভ ক্লাসগুলো কি রেগুলার হয়? প্রতিদিন হয়, আমাদের লাইভ ক্লাস প্রতিদিন হয় এবং একটা রুটিন দেওয়া আছে পেজের কভার পেজে। পেজটা তুমি ফলো দিয়ে রাখো, তাতে করে তুমি ক্লাসগুলো নিয়মিত পাবে। সরকার হলো রাষ্ট্রের একটি যন্ত্র বা সংগঠন, এটা অধ্যাপক গ্যাঠালের কথা। এবং উইলুবি কি বলেছে দেখো, উইলুবি একজন রাষ্ট্রবিজ্ঞানীর অধ্যাপক, তিনি বলেছেন যে এটি একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে। তাহলে যে রাষ্ট্রের যে ইচ্ছা, রাষ্ট্র বলতে এখানে 4টি উপাদানের কথা বলছে। রাষ্ট্রের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে মোটামুটিভাবে গঠন করার ক্ষেত্রে যেই প্রতিষ্ঠান ভূমিকা রাখে সেই প্রতিষ্ঠান হচ্ছে সরকার। তাহলে দেখো, রাষ্ট্রকে আমি পরিবর্তন করতে চাইলে কাকে দিয়ে করতে হবে? সরকারকে দিয়ে করতে হবে। তাহলে এই জিনিসটাই, অর্থাৎ রাষ্ট্রের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে গঠন এবং কার্যকর করে মূলত সরকার। এটা হচ্ছে উইলবির কথা। একইভাবে লাস্কি যে কথা বলেছেন, এটা পরীক্ষায় এমসিকিউতে আসে, এটা মনে রাখবা। তোমরা এভাবে লিখো যে সরকার রাষ্ট্রের মুখপাত্র, এই কথাটা কে বলেছে? এটা বলেছে কে? লাস্কি। এভাবে তোমরা নোট করো, ক্লাসে নোট করো, ঠিক আছে। তোমরা যারা ক্লাস করছো, আমি চাই যে তোমরা সবাই নোট করো, এবং প্রতিটা ক্লাসের যে নোটগুলো সেগুলো তোমরা আমাদের পড়ালেখা পেজে তোমরা আপলোড করতে পারো। আমরা সেগুলো অ্যাপ্রুভ করবো ইনশাল্লাহ, এবং সেখানে কোনো ভুল থাকলে সেটাও আমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিব। তোমরা যারা লাইভ ক্লাসটি করছো, তোমাদের বলবো তোমরা ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, ঠিক আছে। ওকে, ঈশা মাহমুদ বলেছে সেই 26 বেসের স্টুডেন্ট, ধন্যবাদ তোমাকে। কারণ 26 বেসের অনেক স্টুডেন্ট এখনো সচেতন না, তারা যে জানে না যে আসলে সময় যে চলে যাচ্ছে, ঠিক আছে। সেই জায়গায় তোমরা আগেভাগেই সচেতন হয়েছে বলে তোমাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। এখানে দেখো, সরকারের শ্রেণী বিভাগে চলে যাই আমরা। সরকারের শ্রেণী বিভাগের কথায় আমরা 2 জনের কথা বা 3 জনের কথা আমরা পড়বো। তার একজন হচ্ছে প্ল্যাটো, আরেকজন হচ্ছে এরিস্টটল, আরেকজন হচ্ছে লিকক। কয়জনের কথা বলছি? 3 জনের। আমরা 3 জনের কথা পড়বো। এই 3 জন সম্পর্কে আমরা ভালোভাবে জানার চেষ্টা করব, ঠিক আছে। টি শার্ট পাই না, টি শার্ট কি দিয়ে দিয়েছেন? ফাহিমা ফামু, আমি এটা খোঁজ নিব, আমি জানি না অফিস থেকে দেওয়া হয়েছে কি। সরকারের শ্রেণী বিভাগে আমরা কয়জনের কথা পড়বো? 3 জনের কথা পড়বো। তার মধ্যে একজন হচ্ছে কে? একজন হচ্ছে প্ল্যাটো। প্ল্যাটো যিনি, দেখো প্ল্যাটো তিনি গ্রিক সভ্যতার অ্যাথেন্সের একজন ব্যক্তি। তিনি হচ্ছে সক্রেটিসের ছাত্র। তোমরা জানো সক্রেটিস। এই সক্রেটিসের ছাত্রকে, সক্রেটিসের ছাত্র হচ্ছে প্ল্যাটো, ঠিক আছে। প্ল্যাটোর ছাত্রকে, প্ল্যাটোর ছাত্র হচ্ছে এরিস্টটল। এই যে দেখো, আমরা এখানে 2 জনের কথা পড়বো। তার একজন হচ্ছে কে? একজন হচ্ছে সক্রেটিস, আর প্ল্যাটো, আরেকজন হচ্ছে এরিস্টটল, ঠিক আছে। এরিস্টটল। আরেকজনের কথা আমরা পড়বো, তিনি হচ্ছে লিকক। সক্রেটিসের ছাত্র ছিল প্ল্যাটো। প্ল্যাটোর যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে দ্য রিপাবলিক। এখানে লেখা আছে দ্য রিপাবলিক গ্রন্থে তিনি নিজস্ব চিন্তাধারায় আদর্শ রাজ্যের শাসকের কথা বলেছেন। এইটার ইংরেজি হচ্ছে কি? আইডিয়াল স্টেট। কিসের স্টেট? আইডিয়াল স্টেটের কথা বলেছে, অর্থাৎ তিনি আইডিয়াল স্টেটের কথা বলেছে। আইডিয়াল স্টেট বা আদর্শ রাষ্ট্র, এই আদর্শ রাষ্ট্রের ধারণা কার? আদর্শ রাষ্ট্রের ধারণা হচ্ছে তোমার প্ল্যাটোর। কার? প্ল্যাটোর। মনে রাখবা, এই আদর্শ রাষ্ট্রের ধারণা কার? আদর্শ রাষ্ট্রের ধারণা হচ্ছে প্ল্যাটো। প্ল্যাটোই মূলত তার দ্য রিপাবলিক গ্রন্থের মধ্যে আদর্শ রাষ্ট্রের ধারণা দিয়েছেন। আবার বলছি যে মূলত আদর্শ রাষ্ট্রের ধারণা কে দিয়েছেন? প্ল্যাটো, ঠিক আছে। তো প্ল্যাটোর বিষয়টা আমি তোমাদের বললাম যে প্ল্যাটো তার যে দ্য রিপাবলিক গ্রন্থ, সেখানে তিনি 2 ভাগে ভাগ করেছেন। একটা বিশুদ্ধ সরকার বলেছেন, আর একটা হচ্ছে বিকৃত সরকার। অর্থাৎ তিনি বলছেন যে সরকারকে 2 ভাগে ভাগ করলে শুদ্ধতা বিচারে
একটা বিশুদ্ধ আর একটা হচ্ছে কি বিকৃত। বিশুদ্ধ কোনটা? যেই সরকার মূলত জনগণের ইচ্ছা বা চাওয়া পাওয়াকে প্রাধান্য দেয় সেই সরকার হচ্ছে বিশুদ্ধ এবং যেটা নিয়ে কোনো বিতর্ক নাই। আর বিকৃত সরকার হচ্ছে যেই সরকার মূলত নিজের ইচ্ছার উপর ভিত্তি করে পরিচালিত হয় এবং জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেওয়া হয় না, সেই ধরনের সরকারকে বলে মূলত কি, যে তোমার বিকৃত সরকার। তাহলে বিকৃত এবং বিশুদ্ধ দুইটা সরকারের কথা কে বলেছে? প্লেটো বলেছে। আবার বলছি, প্লেটো সরকারকে দুই ভাগে ভাগ করেছেন, তার একটা বিকৃত আর একটা হচ্ছে কি বিশুদ্ধ। তাহলে শুদ্ধতার উপর ভিত্তি করে প্লেটো সরকারকে কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে। আইডিয়াল স্টেট সম্পর্কে কে ধারণা দিয়েছেন? তাও কে? প্লেটো। এবং তার গ্রন্থের নাম কি? দ্য রিপাবলিক গ্রন্থ। কি গ্রন্থ? দ্য রিপাবলিক গ্রন্থ। তোমরা মনে রাখবা, ঠিক আছে? স্লাইড পাবে না, তোমাকে ক্লাস নোট করতে হবে, ঠিক আছে? ক্লাস নোট করতে হবে, ঠিক আছে? মনে রাখবা। এখন আমরা যাই প্লেটোর ছাত্র এরিস্টটলের কথায় আমরা চলে যাই। তাহলে প্লেটোর বিষয়ে আমরা যেটুকু জানলাম দ্যাটস এনাফ ফর মানে ইন্টারমিডিয়েটের জন্য আমাদের যথেষ্ট। এরপর আমরা এরিস্টটলে যাই। এরিস্টটলের বিষয়ে এরিস্টটল আমরা জানি যে এরিস্টটলকে আমরা এরিস্টটল সম্পর্কে আগে একটু ধারণা নেই। এরিস্টটল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক। কিসের জনক? রাষ্ট্রবিজ্ঞানের জনক। এবং তার লেখা বিখ্যাত বই হচ্ছে কোনটা? দ্য পলিটিক্স। কোন গ্রন্থ? দ্য পলিটিক্স, ঠিক আছে? এই গ্রন্থের মধ্যে তিনি মোটামুটি সরকারের যে একটা কাঠামো, সরকার কাঠামো সম্পর্কে বলতে গিয়ে তিনি দুইটি নীতির কথা বলেছেন। তাহলে তিনি সরকারি শ্রেণী বিভাগের ক্ষেত্রে কয়টি নীতির কথা বলেছেন? দুইটি। তার একটা হচ্ছে কি সংখ্যা নীতি আর একটা হচ্ছে উদ্দেশ্য নীতি। সংখ্যা নীতি জিনিসটা কি? যেটা হচ্ছে সংখ্যার উপর ভিত্তি করে তিনি সরকারকে তিন ভাগে ভাগ করেছেন। একজন, দুইজন, একজন, কয়েকজন এবং কি বহুজন। একজন এবং এখানে কয়েকজন এবং কি আরেকটা হচ্ছে কি বহুজন, অর্থাৎ অনেকেই। তো এখানে একজন, কয়েকজন এবং কি বহুজনের উপর ভিত্তি করে এটা, এই যে দেখো সংখ্যা নীতির উপর ভিত্তি করে একজন, কয়েকজন এবং বহুজনের শাসন। আর উদ্দেশ্য নীতির উপর ভিত্তি করে যেই সরকারের উদ্দেশ্য যদি সৎ হয়, ভালো হয় এবং পজিটিভ হয় বা ইতিবাচক হয়, তাহলে সেটাকে বলা হয় কি, যে স্বাভাবিক সরকার। আর যদি সেই সরকারের যেই তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, যেই নীতি, সেটা যদি সৎ না হয়, খারাপ হয় বা জনগণকে শোষণ করার উদ্দেশ্য হয়, তাহলে সেটা হচ্ছে বিকৃত সরকার। তোমরা যারা ক্লাস করছো তোমরা একটু টাইমলাইন শেয়ার করে রাখো, যাতে তোমাদের সঙ্গী সাথী বা বন্ধু বান্ধবীরা যুক্ত হতে পারে। এরপর আমরা একটু চলে যাই যে এরিস্টটলের যেই ছক, সেই চকে আমরা চলে যাই। এরিস্টটলকে আমরা কিসের জনক বলেছি? এরিস্টটলকে কিসের জনক বলেছি? বলো তো, এরিস্টটল কিসের জনক? এরিস্টটল কিসের জনক? একটু আগেই বলেছি কিন্তু। তোমরা যারা ক্লাস করছো নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, বন্ধু বান্ধবীরা যাতে তোমাদের সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে? তো তোমাদের ক্লাসটা কেমন লাগছে বলো? ক্লাসটা কেমন লাগছে? ভালো লাগলে করাবো, কন্টিনিউ করবো, নয়তো হচ্ছে ক্লাস থেকে আস্তে করে লিভ নিয়ে নিব, ঠিক আছে? ক্লাস তোমাদের যদি ভালো না লাগে তাহলে এখানে আমার থাকার দরকার নাই, কারণ হচ্ছে তোমাদের ভালো লাগার উপরেই আমাদের ক্লাস। রাষ্ট্রবিজ্ঞানের জনক, ওকে। তফু দাস, বাকিরা কমেন্টস করো না কেন? বাকিরা একটু দ্রুত জানাও যে ক্লাস কেমন লাগছে। এখানে দেখো যেই ছকটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের অনেকের বইয়ে কিন্তু এই জায়গাটাতে একটা ভুল আছে, ঠিক আছে? এটা মনে রাখবা, এটাতে ভুল আছে। এটাতে তারা গণতন্ত্র লিখেছে, বাট এটা হচ্ছে পলিটি, ঠিক আছে? এটা কি পলিটি। এখানে সর্বোৎকৃষ্ট দেখো, সংখ্যা নীতির উপর ভিত্তি করে সরকারকে একজনের, কয়েকজনের এবং অনেকের শাসন বলেছে। আর উদ্দেশ্য বা লক্ষ্যনীতির উপর ভিত্তি করে স্বাভাবিক এবং বিকৃত বলেছে, সেগুলোকে তিনি আবার নাম দিয়েছে এবং বিকৃত। দেখো রাজতন্ত্র স্বাভাবিক বলেছে, ঠিক আছে? একটা হচ্ছে কি যে একজনের শাসন, তাহলে সেটা কি রাজতন্ত্র, মানে এখানেও একজন শাসক, এখানেও একজন শাসক, কিন্তু সেটা স্বাভাবিক কেন? রাজতন্ত্রের মধ্যে রাজারা জনগণের কল্যাণে অনেক সময় কাজ করে। যদি রাজা জনগণের কল্যাণে কাজ না করে তাহলে সেটা হয়ে যায় স্বৈরতন্ত্র। কি তন্ত্র? স্বৈরতন্ত্র। তাহলে রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে মনোনীত হয় যেই শাসন ব্যবস্থায়, সেটা হচ্ছে রাজতন্ত্র। আর যখন কোনো একক ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, তখন সেটাকে বলা হয় স্বৈরতন্ত্র। কি তন্ত্র? স্বৈরতন্ত্র, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। আর একটা হচ্ছে কি অভিজাততন্ত্র, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যারিস্টোক্রেসি। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই নামগুলো, মানে এই যে শব্দগুলো, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা কি করতে হবে?
মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না করো তাহলে তোমাদের এই পারিভাষিক শব্দে এখান থেকে প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে না, ঠিক আছে। এখানে যেটা বলছি যে মোনার্কি বা রাজতন্ত্র, এই রাজতন্ত্র যেটা এটা হচ্ছে স্বাভাবিক। কেন? কারণ রাজা জনগণের কল্যাণ করে। অন্যদিকে স্বৈরতন্ত্রে স্বৈরাচারী শাসক তার ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, জনগণের কল্যাণে কিছুই আসে না। যেমন আমাদের গত সময়ে যে তোমার যে সরকারটি পতন হয়েছে সেটা অনেকটা স্বৈরাচারী হয়ে উঠেছিল বলে সরকারের পতন হয়েছে। তাহলে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কখনো স্বাভাবিক নয়, বরঞ্চ এটা বিকৃত শাসন। এরপরে যেটা বলছে অভিজাততন্ত্র, অভিজাত মানে হচ্ছে এখানে কি কয়েকজনের শাসন। কয়েকজনের শাসনের ক্ষেত্রে অভিজাততন্ত্র কেন? অভিজাত এই কারণেই যে মূলত কয়েকজনের শাসনের মধ্যে যখন তারা জনকল্যাণের নিমিত্তে বা জনগণের কল্যাণের উদ্দেশ্যে যখন তারা শাসন পরিচালনা করে তখন সেটাকে বলা হয় অভিজাততন্ত্র। আবার বলছি যে অভিজাততন্ত্র মূলত যেটা সেটা হচ্ছে কি যে অভিজাততন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে কিছু সংখ্যক মানুষ বা কয়েকজন মানুষ মিলে যে শাসন ক্ষমতা পরিচালনা করে, কিন্তু তাদের টার্গেট বা তাদের যে ইচ্ছা, তাদের যে লক্ষ্য সেটা হচ্ছে কি যে জনগণের কল্যাণ করা। এই কারণে অভিজাততন্ত্রকে তিনি স্বাভাবিক বলেছেন। আর অন্যদিকে যে তিনি বিকৃত যেটা বলেছেন সেটা হচ্ছে কি দৈনিকতন্ত্র বা কুলীনতন্ত্র। দৈনিকতন্ত্র বা কুলীনতন্ত্র জিনিসটা কি, যেটাকে ইংরেজিতে বলা অলিগার্কি। এই অলিগার্কি যে ধারণাটা বা এইখানে দৈনিকতন্ত্র যে ব্যাপারটা সেটা হচ্ছে কি কতিপয় ধনী ব্যক্তি, কতিপয় কি ধনী ব্যক্তি যখন শাসন পরিচালনা করে, মানে কয়েকজন ধনী ব্যক্তি মিলে যখন শাসন পরিচালনা করে, তো ধনী ব্যক্তিরা ব্যবসা করে, তো এই ব্যবসায়িক উদ্দেশ্যে তারা যখন শাসন পরিচালনা করে এবং স্বাভাবিকভাবে জনগণের কোনো কল্যাণে যখন তারা কাজ করে না, তখন সেটাকে আমরা বলি কি ধরনের শাসন? তখন সেটা হচ্ছে দৈনিকতন্ত্র। আবার বলছি যে দৈনিকতন্ত্র হচ্ছে এমন শাসন ব্যবস্থা যেখানে কয়েকজন বা কতিপয় শাসক যারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে শাসন ক্ষমতা পরিচালনা করে এবং তারা ব্যবসায়িক যে মার্জিনালাইজ, যেটাকে আমরা বলি যে ক্যাপিটাল মার্জিনালাইজড, অর্থাৎ হচ্ছে সম্পদ বাড়ানোর একটা প্রবণতা তাদের ভিতরে থাকে, তারা জনকল্যাণ না করে বরঞ্চ ব্যবসায়িক পলিসিটাকে তারা মেনটেন করে। এই কারণেই মূলত যে তারা দৈনিকতন্ত্র হয়ে ওঠে এবং জনগণের শাসন ক্ষমতার ক্ষেত্রে তারা কয়েকজন ব্যক্তি শাসন করে। এটা হচ্ছে বিকৃত অবস্থা। এরপরে এরিস্টটল যেটা বলেছে সেটা হচ্ছে কি পলিটি। পলিটি জিনিসটা কি? যে পলিটি হচ্ছে মূলত স্বাভাবিক। এখানে পলিটি মানে হচ্ছে অনেকের শাসন। পলিটি কি? অনেকের শাসন। এই পলিটি হচ্ছে মূলত দৈনিকতন্ত্র এবং গণতন্ত্রের মাঝামাঝি, ঠিক আছে। দৈনিকতন্ত্র এবং কি গণতন্ত্রের মাঝামাঝি এমন একটা শাসন ব্যবস্থার কথা বলেছে। এখানে পলিটির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, পলিটির ক্ষেত্রে যে সর্বসাধারণের যে আকাঙ্ক্ষা, সেই সর্বসাধারণের আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়। সর্বসাধারণের আকাঙ্ক্ষাকে কি দেওয়া হয়? প্রাধান্য দেওয়া হয়, ঠিক আছে। এই সর্বসাধারণের আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে যখন হচ্ছে প্রাধান্য দিয়ে সরকার পরিচালিত হয় তখন সেটাকে বলা হয় স্বাভাবিক সরকার, এবং সেটার ইংরেজি হচ্ছে কি পলিটি। এইটাকেই বলেছে সর্বোৎকৃষ্ট শাসন বা সর্বোৎকৃষ্ট সরকার। এই গণতন্ত্র নিয়ে ব্যাপক সমালোচনা আছে। গণতন্ত্রকে অনেকে মূর্খদের শাসন বলেছে, অনেকে এটাকে নেগেটিভ সেন্সে ব্যবহার করেছে। এই কারণে এরিস্টটল এটাকে বিকৃত শাসন বলেছে। কারণ গণতন্ত্রে বিশেষত আমরা যে গণতন্ত্র, সেই গণতন্ত্র দুই ধরনের হয়। তার এটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, মানে হচ্ছে যেখানে সরাসরি রাষ্ট্রের নাগরিকরা সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করে। তখন দেখো প্রত্যক্ষ গণতন্ত্রের জনগণ সরাসরি কোন কাজে অংশগ্রহণ করে? জনগণ সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করে, ঠিক আছে। রাষ্ট্রের কাজে কি করে? অংশগ্রহণ করে। তাহলে জনগণ যারা, তারা সরাসরি যখন রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করে তখন সিদ্ধান্তে আসাটা একটু কঠিন হয়ে যায় এবং সেখানে একটা ম্যাসাকার পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে পরোক্ষ গণতন্ত্রের মধ্যে কয়েকজন প্রতিনিধি, অর্থাৎ জনগণ থেকে নির্বাচিত কয়েকজন প্রতিনিধি গিয়ে রাষ্ট্র পরিচালনা করে বলে সেখানে কি দেখা যায়? সেখানে সাধারণ জনগণের কথা ওই প্রতিনিধিরা অনেক সময় শুনে, অনেক সময় শুনে না। এই কারণে গণতন্ত্রকে এই ক্ষেত্রে গিয়ে বিকৃত শাসন বলেছে। তাহলে যে অনেকের শাসনের ক্ষেত্রে পলিটিকে সর্ব উৎকৃষ্ট শাসন বলেছে, এটা কার কথা? এটা হচ্ছে এরিস্টটলের কথা। কার কথা? এরিস্টটলের কথা, মনে থাকবে। তাহলে গণতন্ত্রকে সর্ব উৎকৃষ্ট শাসন বলেছে কে? এরিস্টটল। আবার বলছি, গণতন্ত্রকে সর্বোৎকৃষ্ট শাসন বলেছে কে? এরিস্টটল বলেছে, ঠিক আছে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, এই জিনিসটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। তাহলে গণতন্ত্রকে
সর্বোৎকৃষ্ট শাসন বলে নাই, পলিটিকে কি বলেছে? সর্বোৎকৃষ্ট শাসন বলেছে এরিস্টটল। পলিটিকে সর্বোৎকৃষ্ট শাসন বলেছে। পলিটি সম্পর্কে এখানে একটা লেখা আছে, লেখাটার মূল কথা হচ্ছে এইটা, এই জায়গাটাই হচ্ছে লেখার মূল কথা। সেটা হচ্ছে কি যে সর্বসাধারণের স্বার্থের প্রাধান্য থাকে। এই যে দেখো, সাধারণের স্বার্থে নাগরিক সাধারণ কর্তৃক গঠিত বা পরিচালিত শাসন। তাহলে পলিটি হচ্ছে সাধারণভাবে যা বোঝায় তাহলে সমাজের সর্বসাধারণকে দিয়ে সাধারণের স্বার্থে পরিচালিত একটি সরকার, যারা সাধারণের কথাকে প্রাধান্য দিয়ে শাসন ক্ষমতা পরিচালনা করবে। ঠিক আছে, মনে থাকবে, সাধারণের কথাকে গুরুত্ব দিয়ে মূলত এই শাসন কি করবে? পরিচালনা করবে। ওকে, ক্লিয়ার। এরপরে আমরা যাই যে লিকক, অধ্যাপক লিকক তিনি একটা ছক উপস্থাপন করেছেন। অধ্যাপক লিকক আধুনিক সরকারকে তিনি দুই ভাগে ভাগ করেছেন, তার একটা গণতান্ত্রিক আর একটা হচ্ছে স্বৈরতান্ত্রিক। এগুলো নিয়ে প্রত্যেকটার ব্যাখ্যা আছে। গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করেছেন, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর একটা হচ্ছে প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সংসদীয় এবং এককেন্দ্রিক বলেছেন, প্রজাতন্ত্রের ক্ষেত্রে সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত বলেছেন। এটার দুইটা প্রকার, একটা হচ্ছে এককেন্দ্রিক, না হয় যুক্তরাষ্ট্র। এগুলো নিয়ে পরে ব্যাখ্যা আছে। আমরা আস্তে আস্তে যখন হচ্ছে মানে এই অধ্যায়ের মধ্যে বিস্তারিত ক্লাসে যাব, টপিক ভিত্তিক আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো। এবার আসি গণতন্ত্র কি। গণতন্ত্রের বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। গণতন্ত্রকে ইংরেজিতে ডেমোক্রেসি বলে, এবং যে ডেমোক্রেসির কথা আমরা বলি, যে স্বাভাবিকভাবে আমরা গণতন্ত্র গণতন্ত্র বলে মুখে ফেনা তুলি, তাই না? তো গণতন্ত্র জিনিসটা কি আসলে, আমাদের দেশে গণতন্ত্র কতটুকু আছে সেটা আমরা বুঝতে পারবো এই টপিকটা পড়ার পরে। গণতন্ত্র হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা। আবার বলছি, গণতন্ত্র হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা। তো গণতন্ত্রের ইংরেজি হচ্ছে ডেমোক্রেসি। অর্থাৎ যে রাষ্ট্রের যদি গণতন্ত্র থাকে, সেখানে সর্বসাধারণের একটা কি থাকবে? অধিকার থাকবে, সর্বসাধারণের একটা ভূমিকা থাকবে, সর্বসাধারণের একটা সহযোগিতা থাকবে। এখানে একটা জিনিস বলি যে গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক। তাহলে গণতন্ত্র হচ্ছে এমন শাসন ব্যবস্থা যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক। এই গণতন্ত্রের বিষয়ে আমরা যদি বলি যে প্রাচীন গ্রিসেই প্রথম গণতন্ত্রের উদ্ভব হয়েছে। এখানে স্পষ্টভাবে বলছে প্রাচীন গ্রিসে সর্বপ্রথম গণতন্ত্রের ধারণার উদ্ভব হয়েছে। অর্থাৎ আমরা যে প্রাচীন গ্রিসে, তোমরা জানো যে কয়টা নগরাষ্ট্র ছিল, তার মধ্যে একটা হচ্ছে অ্যাথেন্স। এই অ্যাথেন্সের মধ্যে গণতন্ত্রের জন্ম হয়েছে। কোথায় গণতন্ত্রের জন্ম হয়েছে? অ্যাথেন্সের মধ্যে গণতন্ত্রের জন্ম হয়েছে। আমি এই অধ্যায়টাতে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ হচ্ছে এই অধ্যায় থেকে আমরা কি নিব? এমসিকিউ ক্লাস নিব। ঠিক আছে, এমসিকিউ ক্লাস নিব, তখন তোমরা এই ক্লাসটা করতে পারবা। ঠিক আছে, আজকে থিওরিটিক্যাল বিষয়গুলো পড়ো, নেক্সট ক্লাসে এটার উপর আমরা এমসিকিউ ক্লাস নিব। ঠিক আছে, একটু খেয়াল করো, প্রাচীন গ্রিসের অ্যাথেন্সের মধ্যে কি হয়েছে? সর্বপ্রথম গণতন্ত্রের ধারণার উদ্ভব হয়েছে। এই গণতন্ত্রের ইংরেজি যে ডেমোক্রেসি, এটার গ্রিক শব্দ হচ্ছে দুইটা, একটা ডেমোস এবং ক্রাটোস। অর্থাৎ হচ্ছে এই যে ডেমোক্রেসি আমরা বলছি, এই ডেমোক্রেসি শব্দটাকে আমরা যদি ভাগ করি, তার একটা হচ্ছে কি ডেমোস এবং আর একটা হচ্ছে কি ক্রাটুস অথবা ক্রাঠিয়া। ঠিক আছে, ক্রাটুস এবং কি ক্রাঠিয়া, ক্রাটুস বা ক্রাঠিয়া। তাহলে ডেমোস এবং ক্রাটুস এর অর্থ হচ্ছে কি? ডেমোস অর্থ জনগণ আর ক্রাটুস অর্থ শাসন ক্ষমতা। ডেমোস অর্থ কি? জনগণ আর ক্রাটুস অর্থ কি? শাসন ক্ষমতা। মনে থাকবে, ডেমোস অর্থ জনগণ আর ক্রাটুস অর্থ শাসন ক্ষমতা। এই যে ডেমোস এবং ক্রাটুস দুইটা মিলে ডেমোক্রেসি, আর শাব্দিক অর্থে ডেমোক্রেসির অর্থ হচ্ছে কি জনগণের শাসন ক্ষমতা। শাব্দিক অর্থে ডেমোক্রেসির অর্থ হচ্ছে জনগণের শাসন ক্ষমতা। ঠিক আছে, এখন শাসন ক্ষমতা, এই যে আমরা যদি বলি যে ডেমোক্রেসি সম্পর্কে কে কি বলেছেন, সে বিষয়ে আমরা গেলে আমরা প্রথমেই পাই যে গ্রিক দার্শনিক এবং ঐতিহাসিক, যাকে আমরা ইতিহাসের জনক বলি, ইতিহাসের জনক অর্থাৎ ইতিহাসের প্রাথমিক পর্যায়ের জনক হেরোডোটাস। এই হেরোডোটাস তিনি প্রায় 2500 বছর আগে এমন একটি শাসন ব্যবস্থার কথা বলেছেন যেখানে কোনো একক শ্রেণী নয়, কোনো একটা গোষ্ঠী নয়, পুরো সমাজের কাছে যখন ক্ষমতা থাকে তখন সেটাকে গণতন্ত্র বলেছে। তিনি বলছে কি, গণতন্ত্র এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনত কোনো শ্রেণী বা গোষ্ঠীর কাছে নয়, বরঞ্চ আইনতভাবে সকল ক্ষমতা কাদের কাছে ন্যস্ত থাকে? জনগণের সর্বস্তরের মানুষের কাছে ন্যস্ত থাকে, তখন সেটাকে বলা হয় গণতন্ত্র। এরপরে কিছুটা অস্পষ্ট হলেও মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তোমরা জানো মার্কিন মানে হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট, এই ইউএস এর প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন সবচেয়ে জনপ্রিয় এবং কিছুটা অস্পষ্ট
গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, তিনি বলছেন যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটা তোমাদের প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় আসে যে এটা কার, অর্থাৎ ডেমোক্রেসির এই সংজ্ঞাটা কার বা গণতন্ত্রের এই সংজ্ঞাটা কার। তিনি বলছে কি গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য জনগণের মাধ্যমে পরিচালিত প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, অর্থাৎ ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটা কিন্তু প্রায় অনেক পরীক্ষায় আসে, এটা প্রায় অনেক পরীক্ষায় আসে। এই সংজ্ঞাটা তোমরা পড়বা, মুখস্থ রাখার চেষ্টা করবা। এখানে আরো কথা আছে এবং এই বিষয়ে বলতে সিলি একটা সংজ্ঞা দিয়েছেন সবচেয়ে গ্রহণযোগ্য এবং আকর্ষণীয়, হ্যাঁ, সংক্ষিপ্ত এবং আকর্ষণীয়। সেটা হচ্ছে কি গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ আছে। এটা একদম স্পষ্ট এবং খুবই সিম্পল একটা সংজ্ঞা, বুঝতে পারছো? এটা খুবই স্পষ্ট এবং সিম্পল একটা সংজ্ঞা, এখানে কঠিনের কিছু নাই। তিনি বলছে যে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণ আছে। আমরা জানি যে গণতন্ত্রের মধ্যে সব মানুষেরাই কিন্তু সমান সুযোগ সুবিধা পায়, ঠিক আছে? স্যার রুটিনটা পেলাম না, ওই আমাদের পেজের কভার পেজে আছে, তুমি যে পেজটাতে ক্লাস করতেছো এখন সেই পেজের কভার ফটোতে গিয়ে দেখো, সেখানে একটা রুটিন দেওয়া আছে। আবার আসি গণতন্ত্রের প্রকারভেদ। আচ্ছা, গণতন্ত্রের প্রকারভেদটা তোমাদের কাছ থেকে জানতে চাই, গণতন্ত্র কয় ধরনের হয়? অলরেডি কিন্তু সেটা নিচের দিকে একটু দেখে ফেলেছো। গণতন্ত্রে কয় ধরনের হয় একটু কমেন্টস করো তো, গণতন্ত্র কয় ধরনের হয়? গণতন্ত্র কয় ধরনের হয়? কমেন্টস করো, গণতন্ত্র কয় ধরনের হয়? আমি কিন্তু অলরেডি তোমাদেরকে একবার বলেছি, হ্যাঁ, গণতন্ত্র প্রধানত দুই ধরনের বা দুই ভাগে বিভক্ত। তার একটা হচ্ছে কি প্রত্যক্ষ গণতন্ত্র বা বিশুদ্ধ গণতন্ত্র, আর একটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এটা ছিল হচ্ছে প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে, এখন বর্তমানে নাই বললেই চলে। কিন্তু এই পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বর্তমানে বাংলাদেশ, ভারত, হ্যাঁ, ইউএসএ, ইউকে এইগুলোতেই কিন্তু আছে, ঠিক আছে? তো সেই জায়গায় এই গণতন্ত্র যেটাকে আমরা পরোক্ষ গণতন্ত্র বলছি, এটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। এটা কি জনপ্রিয় একটা ব্যবস্থা, এই জনপ্রিয় শাসন ব্যবস্থা, এটা বর্তমানে আমরা দেখি। এটাকে কেন পরোক্ষ বলা হয়? দেখো, প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্রে এখানে রাষ্ট্র যেটা আছে সেই রাষ্ট্রের কাজে সাধারণ যে জনগণ, সেই জনগণরা সরাসরি বা প্রত্যক্ষ অংশগ্রহণ করতে পারে। কিন্তু পরোক্ষ গণতন্ত্রের ক্ষেত্রে সেটা পারে না। কেন পারে না? দেখো, যে রাষ্ট্র যেটা, সেই রাষ্ট্রের কাজে আমরা সরাসরি জনগণরা অংশগ্রহণ করতে পারি না। কি করতে হয়? আমাদের আগে প্রতিনিধি নির্বাচিত করতে হয়। প্রতিনিধি কারা? প্রতিনিধি হচ্ছে আমাদের যারা এমপি, অর্থাৎ আমরা যাদেরকে নির্বাচিত করি, তারাই গিয়ে কি করে? সরকার গঠন করে, সরকার কি চালায়? রাষ্ট্র চালায়। তাহলে এখানে মাঝখানে যে প্রতিনিধি আছে, এই কারণে এটাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। মনে থাকবে, প্রতিনিধিত্বমূলক কি গণতন্ত্র। দেখে ফেলেছে, ঈশা মোহাম্মদ বলেছে দেখে ফেলেছে। সূচনা দেব দুইটা বলেছে, ভেরি গুড। দুই প্রকার নীলপরি, ভেরি গুড। আরও যারা বলেছে দুই প্রকার, তোমাদেরকে ধন্যবাদ। এরপরে আমরা যাই যে গণতন্ত্রের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো আছে। তো গণতন্ত্রের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, যে প্রধানত আমরা একটু খেয়াল করি যে নিয়মতান্ত্রিক শাসন বলেছে এটাকে, দ্বিতীয়ত বলেছে প্রতিনিধিত্বমূলক শাসন। নিয়মতান্ত্রিক শাসন মানে হচ্ছে এই গণতান্ত্রিক ধারায় যে তারা নিয়মের বাইরে যেতে পারে না। দেখো, প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে একটা সংবিধান আছে, সংবিধানের মধ্য থেকেই নিয়ম মেনেই কিন্তু সরকার পরিচালনা করতে হয়। নিয়মের ব্যত্যয় ঘটলে যেভাবে দেশ থেকে বিতাড়িত করা হয় সেটা কিন্তু অনেকটা শোষণীয়। যেমন ধরো আমাদের পার্শ্ববর্তী যেই শ্রীলঙ্কাতে হয়েছে, বাংলাদেশে হয়েছে, জনগণের কথা না শুনলে, নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা না করলে তাদেরকে কিন্তু বিতাড়িত করা হয়, শাসকদেরকে বিতাড়িত করা হয়। এই কারণে নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার। একইভাবে প্রতিনিধিত্বমূলক সরকার, আর কিভাবে সংখ্যাগরিষ্ঠের শাসন, বেশিরভাগ যেই সরকার চাইবে সেই সরকার নিয়েই বা সেই সংখ্যা নিয়েই মূলত শাসন পরিচালনা হবে। আর এটা হচ্ছে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক শাসন। অবশ্যই দায়িত্বশীলতা থাকতে হবে, অর্থাৎ দায়িত্বশীল না হইলে যেটা হবে সেটা হচ্ছে কি, তারা 5 বছর পরে ক্ষমতায় আসতে পারবে না। জনগণকে জবাবদিহি না করলে ক্ষমতায় আসতে পারবে না। এটাই হচ্ছে গণতান্ত্রিক। জনগণ তাদের সার্বভৌম অধিকার পাবে,
নাগরিক যত অধিকার আছে সব অধিকার কি যে রাষ্ট্র সংরক্ষণ করবে। একইভাবে জনমত, জনগণের যে মতামত সেটার প্রাধান্য থাকবে, জনগণ যেটা চাইবে সেটার একটা গুরুত্ব পাবে, প্রাধান্য পাবে। একইভাবে বহুদলীয় ব্যবস্থা সেখানে বিদ্যমান থাকবে। মানে আমাদের দেশে কিন্তু অলরেডি প্রায় 44+ অর্থাৎ প্রায় 44টির বেশি রাজনৈতিক দল আছে। আইনের শাসন থাকবে, অর্থাৎ আইন এখানে শাসন করবে স্বাধীনভাবে। বিচার বিভাগ নিরপেক্ষ থাকবে, কোনো পক্ষে বিচার বিভাগ রায় দিবে না। বিচার বিভাগ দোষীদেরকে দোষী বলবে, নির্দোষ যারা তাদেরকে নির্দোষ বলবে, এভাবে রায় দিবে। একইভাবে হচ্ছে সংবিধানের কি থাকবে, প্রাধান্য থাকবে। সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করবে না বা করা যাবে না। ঠিক আছে, এই যে তোমাদেরকে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছি সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আবার বলছি যে গণতন্ত্রের এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে সেটাকে কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্র বলা যাবে না। একটু যদি খেয়াল করো যে নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটা কেন? কারণ 5 বছর পরে নিয়মের বাইরে অথবা 5 বছরের ভিতরে যদি কেউ নিয়মের বাইরে গিয়ে শাসন করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে, অনেক ক্ষেত্রে গিয়ে শাসন ক্ষমতা থেকে সরিয়ে দেয়, নতুন করে নির্বাচন করতে হয়। তো প্রতিনিধিরাই আমাদেরকে শাসন করে গণতান্ত্রিক ব্যবস্থায়। সংখ্যাগরিষ্ঠ যারা, সংখ্যাগরিষ্ঠ শাসন মানে হচ্ছে ধরো নির্বাচনে যারা জয়লাভ করেছে। আমাদের দেশে সংসদীয় আসন গত সংবিধানে কয়টি ছিল? 350টি। এই 350টি আসনের মধ্যে যদি 200টি আসন বিএনপি পায় বা জামাত পায় বা আওয়ামী লীগ পায়, তাহলে তারাই কি গঠন করেছে? সংখ্যাগরিষ্ঠের শাসন বা সরকার গঠন করেছে। তো এই কারণে সংখ্যাগরিষ্ঠ শাসন। বাকিগুলো আশা করি তোমরা বুঝেছো। যেটা বুঝো না সেটা আমাকে বলো যে কোনটা বুঝো নাই। তোমরা কি বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছি যে সাবুকুন নাহার, নিহা, নাদিরা সুলতানাকে মেনশন করেছে। আরও তোমরা যারা আছো তোমাদের বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও তোমাদের যদি ক্লাস ভালো লাগে। আমাদের পেজের রিচটা ডাউন হয়ে গেছে। রিচ ডাউন হওয়ার পিছনে কয়েকটি কারণ আছে। কারণগুলো হচ্ছে কি, আমরা অনেকদিন ধরে ক্লাসগুলো চালাই নাই, যার কারণে স্টুডেন্টরা জানে না যে আসলে লাইভ ক্লাসগুলো হচ্ছে কিনা। তোমাদের অনেকেই জানো না লাইভ ক্লাস হচ্ছে কিনা, যার কারণে হচ্ছে স্টুডেন্টের সংখ্যাটা এখানে আসার যে রিসের যে ব্যাপারটা সেটা কমে গেছে। তো তোমরা যারা বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে করে তারাও ক্লাসগুলো করতে পারে, কারণ আমাদের পেজ থেকে নিয়মিত ক্লাসগুলো হয়। ওকে, আচ্ছা ঈশা মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আরও তোমরা যারা আছো তোমরা বন্ধু বান্ধবীদেরকে মেনশন দিতে পারো। এবার আছে আমরা গণতন্ত্রের মধ্যে আমরা জানি যে আমাদের দেশে যেটা গণতান্ত্রিক ব্যবস্থা সেটা বলছে পরোক্ষ গণতন্ত্র, তাই না? পরোক্ষ গণতন্ত্র। সেই পরোক্ষ গণতন্ত্র আমি কি কন্টিনিউ করব নাকি শেষ করে দিব? বলো, তোমরা বলো, কন্টিনিউ করব নাকি শেষ করে দিব? তোমরা যদি বলো তাহলে হচ্ছে আমি কন্টিনিউ করব, আর যদি বলো যে না শেষ করে দিতে তাহলে শেষ করে দিব। জি ভাই, আপনার অনেক কম ক্লাস দেন। আচ্ছা, আমার ক্লাস তো একটা, প্রতি সপ্তাহে একটা করে, ঠিক আছে? অনেকগুলো ক্লাস হয় তো এই জন্য আর কি। যদি বলো তোমরা কন্টিনিউ করতে তাহলে করব, নয়তো হচ্ছে শেষ করে দেবো, ঠিক আছে? পরোক্ষ গণতন্ত্রের প্রত্যক্ষ পদ্ধতি যেটা, আচ্ছা এটা পড়াই শেষ করে দিচ্ছি। পরোক্ষ গণতন্ত্র, আমরা জানি যে পরোক্ষ গণতন্ত্রে, দেখো পরোক্ষ গণতন্ত্রে যে রাষ্ট্র আমরা জানি, এই যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত কিন্তু জনগণ নেয় না। মানে একটা নির্বাচনের পরে যে জনগণ, আমরা যারা জনগণ আছি, এই জনগণ নির্বাচন করার পরে আমরা একটা প্রতিনিধি নির্বাচিত করি। সেই প্রতিনিধিরাই গিয়ে কি করে? রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে, ঠিক আছে? তাহলে যে প্রতিনিধি যারা, তারা কিসের দায়িত্ব গ্রহণ করে? যে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে। তাহলে জনগণ সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারে না। এটা আমি বলছি যে পরোক্ষ গণতন্ত্র। এটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্রের নিয়ম। পরোক্ষ গণতন্ত্রের নিয়ম হচ্ছে কিরকম? যে আমরা যারা জনগণ তারা আগে প্রতিনিধি নির্বাচিত করি, সেই প্রতিনিধিরা গিয়ে রাষ্ট্র পরিচালনা করে। আচ্ছা, এই যে প্রতিনিধি, জনগণ, প্রতিনিধি এবং রাষ্ট্র, এই তিনটার সিকোয়েন্স কিন্তু এরকম। তো জনগণ সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারে না স্বাভাবিকভাবে পরোক্ষ গণতন্ত্রে। কিন্তু এমন 4টা পদ্ধতি আছে যেই পদ্ধতিগুলোর মধ্যে জনগণ সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ রাষ্ট্রের সিদ্ধান্তের ক্ষেত্রে গিয়ে জনগণ সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করে, গণনির্দেশ, গণ উদ্যোগ, পদচ্যুতি এবং গণভোট। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে জানি যে জনগণ
রাষ্ট্রের কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারে না, এমন 4টি পদ্ধতি আছে যেই পদ্ধতিগুলোতে রাষ্ট্রের জনগণ সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করে। শেষ করে দিব, এখন একটু পরে শেষ করে দিব। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, গণনির্দেশ কি? গণনির্দেশ হচ্ছে, ধরো আমরা বললাম যে রাষ্ট্রের কোনো যদি আইন সংশোধন করার প্রয়োজন মনে করে, অর্থাৎ সরকার মনে করতেছে যে রাষ্ট্রের কোনো একটা আইন সংশোধন করতে হবে, তাহলে রাষ্ট্র কি মানে সরকার কি বলে? সরকার বলে যে জনগণরাই মূলত কি বলবে, পরামর্শ দিবে যে আইনটা সংশোধন করা প্রয়োজন আছে কিনা। যেমন ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই, আমাদের যে নিরাপদ সড়ক আইন আছে, সেই নিরাপদ সড়ক আইন 2019, হ্যাঁ, তো 2019 নিরাপদ সড়ক আইন। আচ্ছা, ধরলাম যে নিরাপদ সড়ক আইন 2019, তো সরকার মনে করতেছে যে এই নিরাপদ সড়ক আইনটা কি করতে হবে, এটা সংশোধন করতে হবে। তখন সরকার সরাসরি জনগণের কাছ থেকে কি চাইবে, সরাসরি জনগণের কাছ থেকে মতামত চাইবে। তাহলে রাষ্ট্র যখন সরাসরি জনগণের কাছ থেকে মতামত চায়, তখন সেই নির্দেশনা জারি করার মাধ্যমে যে নির্দেশনা দেয় সেটাকে বলে গণনির্দেশ। অর্থাৎ জনগণের কাছ থেকে রাষ্ট্র যখন সরাসরি কোনো পরামর্শ চাইবে, তখন সেটা হবে কি, গণনির্দেশ। এবার হচ্ছে রাষ্ট্রের কোনো একটা আইন সংশোধন প্রয়োজন মনে হলে যখন জনগণ নিজেরা উদ্যোগী হয়ে, তাহলে দেখো, নিজেরা উদ্যোগী হয়ে যখন কোনো একটা আইন সংশোধনের জন্য রাষ্ট্রকে বলে, তখন সেটাকে বলে যে গণ উদ্যোগ। তাহলে নির্দেশ দেয় কে? নির্দেশ দেয় হচ্ছে সরকার, আর উদ্যোগ গ্রহণ করে কে? জনগণ। কিভাবে উদ্যোগ গ্রহণ করে? দেখো, ধরো নিরাপদ সড়ক আইন ছিল, সরকার মনে করতেছে যে এটা সংশোধন করতে হবে, তখন রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের কাছ থেকে মতামত চাওয়া হবে, তখন জনগণ মতামত দিবে সরাসরি রাষ্ট্রের এই আইনের বিষয়ে, তখন সেটা হচ্ছে গণনির্দেশ। আর গণ উদ্যোগ কি? ধরো এই আইনটা নাই, নিরাপদ সড়ক আইন নাই, তখন কি করতে হবে, জনগণ বলতেছে যে আমাদের এই আইনটা লাগবে, তখন জনগণ সবাই মিলে আন্দোলন করতেছে যে আমরা নিরাপদ সড়ক কি চাই, যে নিরাপদ সড়ক আইন চাই। এই যে সবাই মিলে যে আন্দোলন করতেছে কিসের জন্য, যে নিরাপদ সড়ক আইনটা বাস্তবায়ন করার জন্য, তখন সেটাকে বলে গণ উদ্যোগ। তাহলে জনগণ সরাসরি রাষ্ট্রের আইন পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আর এটা হচ্ছে কি, পদচ্যুতি। পদচ্যুতি জিনিসটা কি? যখন জনগণ আন্দোলন করে কাউকে পদ থেকে সরিয়ে দেয়, সরাসরি পদ থেকে সরিয়ে দেয়, যেমন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে, দেশ থেকে কি করেছে, তাড়িয়েছে, তখন এটা হচ্ছে পদচ্যুতি। এটা কি? পদচ্যুতি। জনগণ সরাসরি রাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু জনগণ সরাসরি কিসের সিদ্ধান্ত নিয়েছে? রাষ্ট্রের সিদ্ধান্ত নিয়েছে, এটাই হচ্ছে পদচ্যুতি, এবং জনগণের এই অধিকার আছে। এটা আমাদের পরোক্ষ পদ্ধতিতে যে তোমার প্রত্যক্ষ অংশগ্রহণ, অর্থাৎ পরোক্ষ পদ্ধতি আমরা গণতন্ত্র মেনে চলি, কিন্তু সেখানে প্রত্যক্ষ অংশগ্রহণ জনগণের আছে। ঠিক আছে, এই জিনিসটাই। তাহলে পদচ্যুতির বিষয়টা বুঝতে পারছো? অর্থাৎ সাংবিধানিক কোনো পদ থেকে অথবা রাষ্ট্রের দায়িত্বশীল কোনো পদ থেকে কাউকে সরিয়ে দেওয়ার জন্য সরাসরি জনগণ যখন রাষ্ট্রের সিদ্ধান্তে উপনীত হয়, রাষ্ট্রীয় সিদ্ধান্তে উপনীত হয়, তখন সেটাকে বলে কি? পদচ্যুতি। এরপর আরেকটা হচ্ছে কি, গণভোট। যখন কোনো একটা আইন সংশোধনের প্রয়োজন হয়, তখন যখন জনগণের কাছ থেকে মতামত না চেয়ে সরাসরি ভোট চাওয়া হয় যে তারা হ্যাঁ অথবা না ভোট দিবে। ধরো যে বর্তমানে সংবিধান সংশোধন প্রয়োজন আছে কিনা, হ্যাঁ, সেটার উপর ভিত্তি করে জনগণের কাছ থেকে যখন সরাসরি হ্যাঁ অথবা না ভোট নেওয়া হবে, তখন সেটাকে বলা হবে গণভোট। কি বলা হবে? গণভোট বলা হবে। মনে থাকবে? তাহলে সরাসরি জনগণের কাছ থেকে হ্যাঁ অথবা না ভোট নেওয়া হলে, অথবা ভোট নেওয়া হলে, তখন সেটাকে বলে গণভোট। তাহলে গণনির্দেশ দেয় কে? গণনির্দেশ দেয় সরকার। আর গণ উদ্যোগ নেয় কে? জনগণ। আর পদচ্যুতি দেয় কে? জনগণ, কাউকে পদ থেকে সরিয়ে দেয়। এরপরে গণভোট করে কারা? মূলত সরকার কোনো একটা আইনের পরিপ্রেক্ষিতে জনগণের কাছ থেকে হ্যাঁ অথবা না ভোট সরাসরি নিলে, তখন সেটাকে বলে কি? গণভোট। ঠিক আছে, তো এই বিষয়ে এখানে লেখা আছে। তোমরা যারা ক্লাসে যুক্ত আছো, তোমরা এই দুটা জিনিস একবার পড়ে দেখো, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। এবং এরপরে আছে হচ্ছে গণ উদ্যোগ, গণনির্দেশ, গণ উদ্যোগ, পদচ্যুতি এবং গণভোট। আগে এই দুটা জিনিস দেখে নাও। ঠিক আছে, স্যার সাথে 2-3টা ক্লাস নিলে ভালো হয়। আমাদের গোল্ডেন বেস এবং হচ্ছে অ্যাডভান্স বেস নামক দুইটা বেস চলমান আছে। তোমরা চাইলে সেই বেসগুলোতে ভর্তি হতে পারো। সেখানে পৌরনীতি 2 দিন ক্লাস হয় নিয়মিত,
এবং সপ্তাহে 2 দিন আর কি। তো অন্যান্য ক্লাসগুলোও হয়, অর্থাৎ সকল বিষয়ের কোর্স আছে আমাদের দুইটা। এই দুইটা জিনিস পড়ো তো এখানে। গণনির্দেশ কি বলছে, কি সাংবিধানিক আইন বা সাধারণ আইন সংক্রান্ত কোনো পরিবর্তন বা সংশোধনের জন্য জনমত গ্রহণ, দেখো জনমত গ্রহণ, অর্থাৎ জনগণের কাছ থেকে মতামত গ্রহণ করা বা প্রয়োজন দেখা দিলে একে বলা হয় গণনির্দেশ। তাহলে রাষ্ট্র স্বপ্রণোদিত হয়ে জনগণের মতামত চাইবে। আবার এখানে বলছে কি কোনো একটা আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে জনসাধারণ যে উদ্যোগ গ্রহণ করে, তাহলে কে উদ্যোগ গ্রহণ করে? জনসাধারণ। তাহলে এটার নির্দেশনা দেয় কে? রাষ্ট্র বা সরকার। আর এটার উদ্যোগ গ্রহণ করে কে? জনগণ। তাহলে গণ উদ্যোগ আর গণনির্দেশ এই দুইটা জিনিস আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আর দুইটা কি, একটা হচ্ছে কি পদচ্যুতি এবং গণভোট। মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে, যেমন ধরো শেখ হাসিনার মেয়াদ সেই 2024 তো 28 সাল পর্যন্ত তার মেয়াদ ছিল। তো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে জনপ্রতিনিধিকে আস্থা ভঙ্গ কিংবা গণবিরোধী কাজে লিপ্ত হওয়ার অভিযোগ করার মাধ্যমে অপসারণের পদ্ধতিকে বলা পদচ্যুতি। ঠিক আছে, এটা পদচ্যুতি হবে। তো দক্ষিণ আমেরিকার কয়েকটি রাষ্ট্রে পদচ্যুতির নিয়ম প্রচলিত রয়েছে এবং বাংলাদেশেও সেটা হয়েছে। তোমরা 24-এ তোমরা সেটা জানো। ঠিক আছে, গোল্ডেন বেস হচ্ছে মূলত যারা এসএসসি 24-25-এর শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীদের জন্য, 25-এর শিক্ষার্থীদের জন্য গোল্ডেন বেস। গোল্ডেন বেসে হচ্ছে সকল বিষয়ে সকল সাবজেক্টের প্রস্তুতি নেওয়া হবে এবং সেখানে সব বিষয়ের সকল প্রস্তুতি নেওয়া হবে। আর যারা অ্যাডভান্স বেস হচ্ছে মূলত যারা 26 বেসের শিক্ষার্থী, তারা ফার্স্ট ইয়ারে অ্যাডভান্স বেসের ক্লাসগুলো করে। অ্যাডভান্স বেস শেষ হলে আবার গোল্ডেন বেসে ভর্তি হয়। তো অ্যাডভান্স বেসের মূল বিষয় হচ্ছে কি সকল বিষয়ের প্রস্তুতি, তবে প্রথম পত্রের প্রস্তুতি। ঠিক আছে, আর গোল্ডেন বেসের দুইটা পত্রই। ঠিক আছে, এখানে এরপরে যেটা আছে কি যে পদচ্যুতির বিষয়টা বুঝতে পারছো, আমাদের যে হাসু আপাকে পদ থেকে সরিয়ে দেওয়া আছে, এটা পদচ্যুতি। এবং গণভোটটা হচ্ছে মূলত এমন একটা পদ্ধতি যখন কোনো একটা সাংবিধানিক কোনো সিদ্ধান্ত বা সাংবিধানিক কোনো আইন পরিবর্তন প্রয়োজন মনে হবে, তখন জনগণের কাছ থেকে সরাসরি যখন ভোট নেওয়া হবে, হ্যাঁ অথবা না ভোট নেওয়া হবে, তখন সেটা হবে কি গণভোট। এই বিষয়ে 1947 সাল এবং পর্যায়ক্রমিকভাবে এরশাদ আমল, জিয়াউর রহমানের আমল, এই সময়ে কিন্তু গণভোট হয়েছে। তোমরা দুইটা সাল মনে রাখবা, 1974 সালেও গণভোট, 1947 সালেও গণভোট হয়েছে, এরপরে 1991 সালেও গণভোট হয়েছে এরশাদের পরে। ঠিক আছে, তো তোমরা মনে রাখবা। একনায়কতন্ত্র সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই আমরা এমসিকিউ, আমাদের মেসেঞ্জার গ্রুপ নাই এই কোর্সের উপর। আচ্ছা, তোমাদের মেসেঞ্জার গ্রুপ বলতে এটা কীরকম? ক্লাস শেষ হওয়ার পথে, একদম শেষের পথে আমরা শেষে চলে আসছে। একনায়কতন্ত্র সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ। এমসিকিউর একটা কোর্স আমরা শুরু করব ইনশাল্লাহ খুব দ্রুত সময়ে। তো তোমরা যারা ক্লাস করবে তোমরা জানাবে এমসিকিউ কোর্সটা তোমাদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে আমি জানি না, তবে তোমরা ক্লাস করলে তোমরা লাভবান হবে বলে আমি মনে করি। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ। নেক্সট ক্লাস কবে হবে তুমি রুটিন দেখো, পেজে একটা রুটিন আছে, সেই রুটিনটা দেখো এবং সেই রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো প্রতিদিন হবে। ঠিক আছে।